রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, কথা বলার জন্য সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে। নিজে নিজেই একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন, যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আমাদের সঙ্গে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি। তানভীর শাকিল জয় এমপি নির্দিষ্ট সময়ের আগেই চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বেশ কয়েকটি কারণের কথা শুনতে পাচ্ছি আমরা। প্রধান যে তিনটি কারণ শুনতে পাচ্ছি আপনাকে বলছি। এক, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন অসুস্থ মেয়ে সাইমা ওয়াজেদকে সময় দিতেই প্রধানমন্ত্রী নির্দিষ্ট সময়ের আগে দেশে ফিরেছেন। দুই, চীন সফরে আশানুরূপ প্রাপ্তি হয়নি, তাই আগেই চলে এসেছেন প্রধানমন্ত্রী। তিন, দেশে কিছু একটা ঘটছে যেটার বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী দ্রুত ফিরে এসেছেন। এই তিন ধরনের কথা বা সংশয় আমরা শুনতে পাচ্ছি। এই তিন ধরনের সংশয়ের মধ্যে কোনগুলো সত্য বা কোনগুলো মিথ্যা? যেগুলো মিথ্যে সেগুলো কোন যুক্তিতে মিথ্যে যদি আমাদেরকে ব্যাখ্যা করেন 2 মিনিটে। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং যমুনা টিভির সকল দর্শককে শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল রাতে শুধু বেইজিংয়ে অবস্থান করার কথা ছিল। ওনার সফর তো শেষ হয়ে গিয়েছিল। গতকাল রাতে উনি ফেরত এসেছেন, কারণ ওনার একমাত্র কন্যা আমাদের WHO যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি ডিরেক্টর জনাবা সাইমা ওয়াজেদ পুতুল, ইনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন, কারণ সিআরওর একটি বৈঠক আছে কয়েকদিন পরেই, এবং তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে, কন্যা অসুস্থ মা তো আসবেনি, আর যেহেতু ওনার সফর শেষ হয়ে গিয়েছিল সুতরাং এটি খুবই একটি স্বাভাবিক বিষয়। সুতরাং এটি কারণ। অন্য কারণ যেগুলো বলা হচ্ছে এগুলো আসলে বিভিন্ন সময়ে যারা বিভিন্ন পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা এটি বলছেন। আরেকটি বিষয় হলো যে এবারকার চীন সফরটি তো খুবই ফলপ্রসূ হয়েছে, কারণ গ্রেট হলে যেরকম আন্তরিক পরিবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে এবং সেখানে এতগুলো চুক্তি MOU স্বাক্ষর হয়েছে। 1 বিলিয়ন ইউয়ান চীন আমাদেরকে মানে সহায়তা করবে, আর্থিক সহায়তা। সুতরাং এটি তো অত্যন্ত সফল সফর। এখানে আসলে যারা চীনের এই সফল সফর নিয়ে যারা ঈর্ষান্বিত তারাই এরকম অবাস্তব কথা বলে। আপনার কি মনে হয় না যে প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান বলেছেন একটি বাড়তি কর্মদিবস পেতে প্রধানমন্ত্রী আগেই চলে এসেছেন, আর পররাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন কন্যার অসুস্থতার কথা, দুজন একটু দুই রকম কথা বলাতে এই ধরনের সংশয় বা এই ধরনের গুজবগুলো যারা রটাচ্ছে তারা আর একটু সুযোগ পেয়ে গেল? না, এখানে ধরুন যে একটা বিষয় হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এর কন্যা যেহেতু অসুস্থ, উনি আগে এসেছেন এবং আগে আসার ফলে উনি যে একটি বাড়তি কর্মদিবস পাবেন সেটিও স্বাভাবিক বিষয়। সুতরাং দুইজন হয়তো দুটো অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন, কিন্তু সেখানে কোনো রকম সাংঘর্ষিক কিছু আছে বলে আমরা মনে করি না। জি, আমরা যতদূর জানি বিভিন্ন কূটনৈতিক সূত্রে আমরা খবরগুলো যতটুকু জানতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের অন্যতম অগ্রাধিকার ছিল বৈদেশিক মুদ্রার বা রিজার্ভে ঘাটতি সহ অর্থনৈতিক সংকট মেটাতে চীনা মুদ্রায় $500 কোটি ঋণ সহায়তা। কিন্তু চীনের পক্ষ থেকে আমরা 100 কোটি ইউয়ানের বিষয়ে নিশ্চয়তা মিলেছে, তার মানে 13-14 কোটি ডলারের আশেপাশে যদি আজকের রেটে হিসাব করি। এটা কি আমাদেরকে কোনোভাবে চীন ছোট করলো কিনা? না, এখানে আপনি যেটি বলছেন যে এখানে তো সরকারি কোনো স্টেটমেন্ট কি আছে যে আমাদের রিজার্ভে সহায়তা করার জন্য $500 কোটি আমরা চীনের কাছে বলছি যে আপনি ঋণ দেন, এটি কিন্তু না। এরকম একটি সফরে আমাদের, আপনি একটা বিষয় খেয়াল করুন যে চীন সফরের আগে চীনের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি কিন্তু কয়েকটি অনুষ্ঠানে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভে যে কোনো রকম সহযোগিতা সেটি কিন্তু চীন করবে। সুতরাং এই সকল বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। এখন ধরেন আমাদের $500 কোটি দিয়ে চীন সাপোর্ট দেবে নাকি আরও বেশি দেবে নাকি বিষয়টা কিভাবে হবে, এগুলোতে একবারে ঘোষণা আসবে না। এবং আমরা কিন্তু দেখেছি বিশেষ করে গত 15 বছর ধরে আমাদের সবথেকে বড় অর্থনৈতিক সহযোগী ছিল চীন। সুতরাং চীনের আমাদের প্রতি যে অবদান, যে মানে তাদের যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে সেটি তো আসলে অনস্বীকার্য, এবং সে কারণেই চীনের সাথে আমাদের যে বন্ধুত্ব আরও গভীর হয়েছে এবং ভবিষ্যতেও আপনারা দেখবেন যে বিভিন্ন খাতে চীনের যে বিনিয়োগ, চীনের যে সহযোগিতার ক্ষেত্র সেটি আরও প্রসারিত হবে। আমরা যেটা বিভিন্ন সূত্রে খবর পাই যে বাংলাদেশের আর্থিক ঘাটতি মেটাতে গত ফেব্রুয়ারি মাসে নিজেদের মুদ্রায় $500 কোটি ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব দেয় চীন। মূলত বাণিজ্য সহায়তার আওতায় দেশটি এই সহায়তা দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ বাজেট সহায়তার আওতায় এই সহায়তা চেয়েছিল। চীন এতে রাজি হয়নি। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সুদের হার নির্ধারণের চেয়ে সুদ পরিশোধের সময়সীমা, কিস্তি শুরুর আগে রিয়াতির সময় নিয়ে বেশি আলোচনা হয়েছে। কয়েক মাস ধরে কর্মকর্তা পর্যায়ের
আলোচনার পর এর কোনো সুরাহা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছিল হয়তো রাজনৈতিক স্তরে এর সুরাহা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এটা সত্যি কি মিথ্যা? আপনার কাছে কি তথ্য আছে আপনি যদি আমাদেরকে একটু পরিষ্কার করতেন। বিষয় যেটি হলো যে বাংলাদেশ সবসময় তার স্বার্থের কথাই চিন্তা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে পররাষ্ট্রনীতি বা অর্থনৈতিক নীতি, সেখানে বাংলাদেশের স্বার্থ আগে, এবং সে কারণেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে বাজেট সহায়তা হিসাবেই এই ঋণটিকে বিবেচনা করা হয়েছে। এবং আপনি যে কথাটি বললেন যে সুদের হার বা রিপেমেন্ট শিডিউল, এগুলো নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটি তো স্বাভাবিক বিষয়, কারণ বাংলাদেশ তো অবশ্যই চাইবে তার ফেভারেবল টার্মসে এই ঋণ সহায়তা বা বাজেট সাপোর্টটা নেওয়ার জন্য, এবং এখানে এই প্রক্রিয়াটি তো অবশ্যই চলমান থাকবে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর চীনের মহামান্য রাষ্ট্রপতির মধ্যে তো ধরেন এই এত নিটিগ্রিটি নিয়ে আলোচনা হবে না যে সুদের হার কত হবে, রিপেমেন্ট শিডিউল কত হবে। এখানে যেটি আছে যে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং চীনের হয়তো কিছু বক্তব্য আছে, আমাদের কিছু বক্তব্য আছে। এটি একটা পর্যায়ে যে আমাদের দুজনের মধ্যে একটি সমঝোতা অবশ্যই হয়ে যাবে, কারণ যেটি আমি বললাম গত 15 বছর ধরে চীন আমাদের যেভাবে অর্থনৈতিক বন্ধু হিসাবে আছে, এটি তো আসলে একটি অসাধারণ, আমি বলবো যে তাদের দিক। জি, এরপরে হয়তো আমি শেখ রবিউল আলমের কাছ থেকে কিছু বিষয় বুঝে আপনার কাছে আসবো। আমি এরপরে হয়তো আপনাকে যে প্রশ্নটি করতে চাবো, এই যে খানিকটা হলেও কি আমরা আশাহত কিনা 500 কোটি ডলারের জায়গায় আসলে 13 বা 14,000 কোটি ডলার, সেটা কি আমাদেরকে কোনোভাবে আশাহত করলো কিনা? চীনের সফরের এই প্রাপ্তি অপ্রাপ্তিতে ভারত সফরের কোনো প্রভাব আছে কিনা? আমি একটু আপনার কাছে আসবো এই বিষয়ে। শেখ রবিউল আলম, যেটা পত্রপত্রিকা গণমাধ্যমের বরাতে বা কূটনৈতিকদের সূত্রে আমরা জানতে পারি যে 500 কোটি ডলারের ঋণ সহায়তা, যেটা আমরা আশা করছিলাম, চীনের পক্ষ থেকে 100 কোটি ইউয়ানের বিষয়ে নিশ্চয়তা মিলেছে। আপনার কি মনে হয়, এটা কি এর আগে যে আমরা ভারত সফর করে আসলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করলেন, সেটার কোনো প্রভাব কি চীনের এই সফরে পড়লো কিনা? 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক কিছু দিয়ে আসছেন ভারতকে, আর চীন সফরে গিয়ে শূন্য হাতে ফিরে আসছেন, কোনো সন্দেহ নেই। শূন্য হাতে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। যে স্মারক আপনি সমঝোতা স্মারকের কথা বলছেন, এগুলি পৃথিবীর যে দেশের রাষ্ট্রপ্রধান যায় না কেন বা সরকার প্রধান যায় না কেন, কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এটা একটা সৌজন্যতাও বলতে পারেন। কিছু বিষয়ে মত বিনিময় করা, কিছু বিষয়ে এক হওয়া, কিছু বিষয়ে কাজ করা, সেটা কোনো প্রাপ্তি হবে না। এটা সফরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু সমঝোতা স্বাক্ষর। আপনি কিছু বিষয়ে একমত হচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, অর্জন কি সেটা কিন্তু সমঝোতা স্মারক দিয়ে বোঝা যাচ্ছে না। আচ্ছা, যে বিষয়গুলি আমি 21টা সমঝোতা স্মারকই পড়েছি, একটা উল্লেখ করার মতো না, ওখানে আম রপ্তানির বিষয়ও রয়েছে। আচ্ছা, গণমাধ্যমের কিছু তথ্য উপাত্ত হবে। এখন গণমাধ্যম যেভাবে বাংলাদেশে নিয়ন্ত্রণ করা হয়, চীনও নিয়ন্ত্রণ করা হয়। আরও অধিকভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা চীন থেকে আমরা জানবো, নাকি বাংলাদেশ থেকে চীন জানবে, সে বিষয়ে কথা রয়েছে। সেটা কিন্তু জাতীয় অর্জনের কিছু না, জাতীয় স্বার্থের কোনো কিছু না। যে 4টি বিষয়ে চীন এবং বাংলাদেশ কাজ করতে পারে, অথবা চীনের কাছ থেকে বাংলাদেশ বার্গেনিং করে দেশের সহায়তা নিতে পারে, সেটি হলো ধরেন বাণিজ্য। 23 বিলিয়ন ডলারের বাণিজ্য হয় চীন এবং বাংলাদেশের মধ্যে। আচ্ছা, তার অধিকাংশ চীন বাংলাদেশের থেকে বাংলাদেশে রপ্তানি করে, বাংলাদেশ কিন্তু খুব কম রপ্তানি করতে পারে। অর্থাৎ 23 বিলিয়ন বাণিজ্যের অধিকাংশ চীনের পক্ষে, বাংলাদেশের পক্ষে না। সেখানে কোনো অগ্রগতি নেই। বৈদেশিক চীনা বিনিয়োগ, সেখানেও কোনো অগ্রগতি নেই। চীন সাধারণত মেগা প্রজেক্টগুলিতে বিনিয়োগ করে, নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে। দুইভাবে দেয়। একটা হচ্ছে আপনার নিজেরাই কারিগরি সহায়তা দিয়ে ওই প্রকল্পে অর্থ বিনিয়োগ করে, সেখান থেকে ইন্টারেস্ট পায় এবং প্রকল্প বাস্তবায়ন করে লভ্যাংশও পায়। সেখানে তাদের আবার যে জনবল আছে সেগুলিও কাজ করার সুযোগ পায়। সেই ধরনের কোনো অগ্রগতি এটাতে আপনি পান নাই। দ্বিতীয়ত হচ্ছে অর্থ সহায়তা, নগদ অর্থ, যেটা 5 থেকে 7 বিলিয়ন ডলারের আশা করা হয়েছিল। হয়তো বাজেট ঘাটতি মেটাতে সহায়তা করবে, রিজার্ভের ক্ষেত্রে সহযোগিতা করবে, সেখানে প্রধানমন্ত্রী কোনো সুসংবাদ নিয়ে আসতে পারেননি। আরেকটা হচ্ছে রোহিঙ্গা। সেই আর 2 মিনিট রোহিঙ্গা ক্রাইসিসে যদি আপনি যান, সেখানেও চীনের কাছ থেকে একটা বড় ভূমিকা আমরা আশা করেছিলাম। চীন বলেছে আরাকান আর্মি এবং বার্মার সরকারের সাথে আলোচনার একটা উদ্যোগ সে নেবে, কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের হয়ে বা বাংলাদেশের পক্ষে কোনো ভূমিকা নিতে পারে কিনা তার কোনো স্পষ্ট উল্লেখ নেই। কিন্তু একটু আমি মাঝখানে বলি, শেখ রবিউল আলম, শি জিনপিং চীনের প্রেসিডেন্ট নিজেই বলেছেন, আমি জানি বাংলাদেশ মিয়ানমার থেকে বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দিয়েছে, এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশকে সর্বতোভাবে সহায়তা করবে, তিনি নিজেই তো বলেছেন। এটা তো দীর্ঘদিন ধরে শুনছি, চীন করবে, ইন্ডিয়া করবে, করেছে। চীনও করেনি, ইন্ডিয়াও করেনি, বাট দুজনই আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র এবং দুইজনেরই আনুকূল্য সরকার চায় এবং সরকার দাবি করে ইন্ডিয়া এবং চীনের সাথে তাদের সম্পর্ক ভিন্ন মাত্রায়। কিন্তু আপনি কি পেয়েছেন রোহিঙ্গা ইস্যুতে? শুধু তাই নয়, আমরা যখন ব্রিকে যোগ দিতে চেয়েছিলাম, আপনার মনে আছে, ইন্ডিয়া বাধা দিয়েছিল, চীনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি।
সাউথ আফ্রিকা থেকে ব্রাজিল থেকে প্রধানমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হয়েছিল, ব্রিকে আপনি সদস্য হতে পারেননি। অর্থাৎ বাংলাদেশে একটা নতজানু সরকার রয়েছে যে জনগণের প্রতিনিধিত্ব করছে না, সেই সরকারের দুর্বলতা নিয়ে চীন এবং ভারত তাদের স্বার্থ উদ্ধার করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সরকার ক্রমান্বয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে তাদের আনুকূল্য নিয়ে ক্ষমতায় থাকতে চাইছে মাত্র, কিন্তু সেখানে জাতীয় অর্থনীতি বলেন, জাতীয় রাজনীতি বলেন, সেখানে বাংলাদেশ লাভবান হচ্ছে না। জি, 7ই জানুয়ারি নির্বাচনে ভারত যেমন সরকারকে সমর্থন দিয়েছে, চীনও কিন্তু সমর্থন দিয়েছিল। নির্বাচনের পর দুই দেশই সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল, সেটা আপনি ভুলে যাননি নিশ্চয়ই। ভারত সফর নিয়ে নেতিবাচক অভিযোগ থাকলেও চীন নিয়ে খুব বেশি অভিযোগ আপনাদের, আমি এই টকশোতে আপনার কাছ থেকে শুনলাম, খুব বেশি অভিযোগ আপনারা যেমন ভারত সফরের পর সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, সেই ধরনের তীব্র প্রতিবাদ কিন্তু আমরা দেখতে পাই না। এইটা কি মানে প্রমাণ করে কিনা যে ভারত বিরোধিতা, যেটা আওয়ামী লীগ বরাবরই বলতে চায় যে আপনারা আসলে পলিটিক্যাল রাজনৈতিক কোনো উদ্দেশ্য থেকে ভারত বিরোধিতা করেন, কিন্তু চীনের কাছেও যে আমরা খালি হাতে ফিরেছি যেটা এখন বলতে চাচ্ছেন, সেইটা নিয়ে কিন্তু প্রকাশ্যে তেমন তীব্র প্রতিবাদ দেখি না কেন? দেখেন, বিএনপি বাংলাদেশের জাতীয় স্বার্থে রাজনীতি করে, জাতীয় স্বার্থে সোচ্চার থাকে। মনে রাখবেন, দেশের স্বার্থ এবং জাতীয় স্বার্থ বিএনপির কাছে অগ্রগণ্য। ভারতের সফরের আমরা বিরোধিতা করিনি, ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে যেমন আপনি ধরেন ভারতের সাথে আপনি যে চুক্তিগুলি করে আসছেন, যে সমঝোতা স্মারকগুলি করেছেন, সেগুলি নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থ বিরোধী, এবং সেটা নিয়ে অনেক বিতর্ক করা ইতিমধ্যে হয়েছে, আমি নতুন করে বলতে চাচ্ছি না। ট্রানজিট সহ যে সমস্ত বিষয়, করিডোর বলেন, পোর্ট বলেন, আমরা এখনো পর্যন্ত কিছুই পাইনি ভারতের কাছ থেকে। প্রধানমন্ত্রী কিন্তু নিজে বারবার বলেছেন আমি ভারতকে যা দিয়েছি তা ভারত কখনো ভুলবে না, কিন্তু প্রধানমন্ত্রী একবারও বলেননি আমি ভারতের কাছ থেকে যা এনেছি তো এই জাতি ভুলবে না, বলতে পারেননি, দিয়েছেন। চীনের সাথে আপনি বলেন আমরাও সম্পর্ক চাই, কিন্তু আপনি কেন বিরোধিতা করছি না? আপনি যেভাবে বলছেন এখানে জাতীয় স্বার্থ আপনি খুব বেশি বিসর্জন দেন নাই, আনতেও পারেন নাই, অর্থাৎ এই সফরের কোনো গুরুত্ব নাই। যে সফরের কোনো গুরুত্ব থাকে না, সেই সফর নিয়ে আলোচনা বা সমালোচনার কোনো প্রয়োজন পড়ে না। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন ভারত সফরের আসার পর আপনারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন, আমরা দিয়ে এসেছে বেশি, তেমন কিছু আনতে পারিনি। আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। জি জি, চীন সফরে আসলে দেয়া নেয়া কোনোটাই আসলে উল্লেখযোগ্য পর্যায়ে কিছু হয়নি বলে আপনারা সেইভাবে তীব্র প্রতিবাদ করছেন না। তানভীর শাকিল জয় এমপি, প্রধানমন্ত্রী চীন সফরে সড়ক ও রেল যোগাযোগ খাতে 9টি প্রকল্পে চীনা ঋণের বিষয়ে আগ্রহী ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত 2টি ছোট প্রকল্প সমঝোতা সই হয়েছে। এই দুটো প্রকল্প হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তাপুর সেতুর সংস্কার এবং পিরোজপুরে কচা নদীতে নবম চীন মৈত্রী সেতু নির্মাণ। আমরা সূত্র মতে যেটা জানতে পারি যে বাংলাদেশের দিক থেকে গাবতলী থেকে নারায়ণগঞ্জ মেট্রো রেল লাইন 2 নির্মাণ এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর এবং কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণে ঋণ পেতে আমরা বেশি আগ্রহী ছিলাম, কিন্তু এই দুটি প্রকল্প নিয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি। এর বাইরে রেলের আরও কিছু প্রকল্পে চীনা অর্থায়ন আমরা পেতে চেয়েছিলাম, সেটার বিষয়ে আসলে ইতিবাচক কিছু মেলেনি। তাহলে কি শেখ রবিউল আলমরা যেরকম বলতে চেষ্টা করছেন যে এই সফরে আসলে আমরা তেমন কিছু পাইওনি, আবার তেমন কিছু দিতেও হয়নি বলে তারা কিছুটা চুপচাপ আছেন? 2 মিনিট সময় না। এখন আপনি যদি 3 দিনের সফরে আশা করেন যে 30 বছরের কাজ হয়ে যাবে, তাহলে তো আসলে মানে আপনার বিবেচনাবোধ নিয়ে আমার প্রশ্ন করতে হবে আর কি। ঠিক আছে, আজকে যেখানে 9টি প্রকল্পের কথা বলা হলো, সেই প্রকল্পগুলো কি চীন বলেছে যে আমি অর্থায়ন করব না? এটি তো না। এই প্রকল্পগুলো কিন্তু বৃহৎ প্রকল্প। এই প্রকল্পগুলোতে ঋণ দেওয়া হবে না, সহায়তা দেওয়া হবে, রিপেমেন্ট টার্ম কী হবে, এবং সেটা বাংলাদেশের জন্য কত ফেভারেবল হবে, আমরা কি চীনের কাছ থেকে ঋণ নেব না অন্য দেশের কাছ থেকে ঋণ নেব, এই অনেক বিষয় কিন্তু আছে। ঠিক আছে, সুতরাং এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলমান থাকবে। আমি শুধু একটি কথা বলি যে আজকে চীনের সাথে আমাদের কত গভীর সম্পর্ক, সেটি গত 15 বছরে শুধুমাত্র আমাদের অবকাঠামো উন্নয়ন, পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, বিভিন্ন প্রকল্পে তাদের যে সহযোগিতা, এটি থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের সাথে চীনের কি গভীর সম্পর্ক, এবং আমাদের গত 15 বছরে যে অর্থনৈতিক অর্জন, সেখানে যে চীনের যে সহযোগিতা আমরা পেয়েছি, সেটি তো আমরা কোনো সময় সবসময় আমরা স্মরণে রাখবো। এবং সে কারণে এটিই তো জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক অর্জন, যে চীনের মতো একটি বৃহৎ শক্তির কাছ থেকে তিনি এই অর্থনৈতিক যে একটা কোলাবোরেশন, সেটি কিন্তু তিনি করতে পেরেছেন। আজকে এখানে বলা হলো যে চীনের সাথে বাণিজ্য ঘাটতির কথা বলা হলো। আমি রবিউল ভাইকে বলবো যে উনি একটু খোঁজ করে দেখুন, বিশ্বের যতগুলো দেশের সাথে চীন বাণিজ্য করে, কোনো দেশের সাথে চীনেরই বাণিজ্য ঘাটতি, কারোর সাথে অন্য দেশের বাণিজ্য ঘাটতি নেই কিন্তু। এটা এমনকি ইউএসের সাথেও চীনেরই বাণিজ্য ঘাটতি, মানে চীন ওখানে বেশি এক্সপোর্ট করে আর কি। সুতরাং এটি তো দেখে বলতে হবে। ঠিক আছে, আর একটি বিষয় হলো যে ভারতের কথা বলা হলো। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক, আমাদের রাজনৈতিক সম্পর্ক, আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকে একটি আত্মিক সম্পর্ক রয়েছে, এবং ভারতের সাথে মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছেন, সেটি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বলেন, স্থল সীমান্ত চুক্তি বলেন, সমুদ্র বিজয় বলেন,
গঙ্গার পানি চুক্তি বলেন, যত কিছু আছে এটি তো আমরাই অর্জন করেছি। ওনারা তো ক্ষমতায় ছিলেন, ওনারা কি করতে পেরেছেন? কিছুই তো করতে পারেননি। ওনাদের দলের নেতৃত্ব ভারতে যে মানে পানির কথা বলতেই ভুলে গিয়েছিলেন, ঠিক আছে? সুতরাং আমরা তো অর্জনটি করেছি, ওনারা শুধু ভারত বিরোধিতার রাজনীতি করেন। আজকে এখানে চীনের সাথে যেমন দেখুন, এখানে এই যে আমি ওই আগের প্রশ্নটা করে আপনাকে নতুন করে সময় দিচ্ছি। আমি যেটা তখন প্রশ্ন করেছিলাম আপনাকে যে চীন সফরের প্রাপ্তিতে অপ্রাপ্তিতে ভারত সফরের প্রভাব ছিল কিনা। আপনি যে অর্জনগুলো চীনের সাথে যে রিলেশন বা যে স্ট্রাকচার উন্নয়নের কথা বললেন, সেটাই কিন্তু এই ভারত সফরের আগ পর্যন্ত। কিন্তু এইবার চীনের সফরে, এই 2 সপ্তাহ আগে যে ভারত সফরে গিয়েছি এবং সেখানে আমাদের যে কথাবার্তা হয়েছে ভারতের সঙ্গে, সেটার কোনো প্রভাবের কারণে কি চীন সফরটা একটু ডিফারেন্ট কিছু হয়েছে? এই যে আমি বললাম যে আপনাকে তো তাৎক্ষণিক পর্যালোচনা করলে হবে না। আজকে ভারতের সাথে আমাদের যে সুসম্পর্ক, এটি কি হঠাৎ করে হয়েছে? এটি তো দীর্ঘ সময়, 15 বছর ধরেই আছে। তো চীনও কিন্তু আমাদের সাথে 15 বছর ধরেই আছে। সুতরাং ভারতের সাথে আমাদের যে সুসম্পর্ক, এটা তো চীন জানে। চীনের সাথেও যে আমাদের সুসম্পর্ক, এটাও তো চীন জানে। সুতরাং চীনের সফরে তো এখানে ভারতের নেতিবাচক কোনো প্রভাব নেই। এবং আজকে যেটি বলছেন যে এর আগের এই চীন সফরের আগে যে অর্জনগুলো হয়েছে, সেটা কিন্তু একটি সফরের মাধ্যমে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন একাধিকবার, চীনের রাষ্ট্রপতি এসেছেন, বারবার সফরের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে 15 বছর ধরে ইকোসিস্টেমটা কিন্তু বিল্ড আপ হয়েছে। সুতরাং এখানে যদি কেউ বলেন যে ভারত সফরের কারণে চীন সফরে প্রভাব হয়েছে, এটি আসলে আমি বলবো যে আন্তর্জাতিক বা কূটনীতি সম্পর্কে তাদের ধারণা কম আছে জন্য। আজকে রোহিঙ্গা ইস্যুতে আপনি বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট। দেখুন যে আজকে রোহিঙ্গা ইস্যুতে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং যে কথাটি বলেছেন, এটি কিন্তু দিস ইজ দ্য মানে রিয়ালিটি। আজকে মায়ানমার সরকার এবং আরাকান আর্মির মধ্যে যে গন্ডগোল, যে অস্থিতিশীল পরিবেশ, সেটিকে যদি তারা কন্ট্রোল না করতে পারে, সকল পক্ষকে টেবিলে আনতে না পারে, তাহলে তো রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। আজকে কি বাংলাদেশ ইচ্ছা করলে সকল রোহিঙ্গাকে পাঠিয়ে দিতে পারে না মিয়ানমারে? পাঠিয়ে দিতে পারে তো, কিন্তু সেটি তো অমানবিক হয়ে যাবে। আমরা তো সেটি করব না, সেটি জাতিসংঘ থেকে কেউই চায় না। আজকে তো শুধু চীন ভারত কেন, জাতিসংঘ থেকে শুরু করে সকলেই তো সংবেদনশীল, সকলেই কিন্তু চায় যে রোহিঙ্গারা ফেরত যায়। কিন্তু কেন হচ্ছে না? কারণ মায়ানমার সরকারের অসহযোগিতা, মায়ানমার দেশের ভিতরে যে একটি অস্থিতিশীল পরিবেশ, সেই কারণে কিন্তু হচ্ছে না। সুতরাং আপনাকে কিন্তু সামগ্রিক প্রেক্ষাপট বিচার করে বলতে হবে। আমরা চাইলাম বা চীন চাইলো, কালকেই সমস্যার সমাধান হয়ে গেল, এটি যদি আমি আপনি চিন্তা করি, তাহলে তো আসলে আমার কূটনীতি সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। জি, পরের প্রশ্ন। ভারত থেকে আমরা অস্ত্র কিনবো, আনা হচ্ছেও। আর একটি গণমাধ্যমের খবরে দেখলাম 11টি বুলেট প্রুফ সামরিক যান আনা হয়েছে। গ্লোবাল টাইমসের রিপোর্টে, মানে এই যে প্রধানমন্ত্রী চীন সফরের পরেই গ্লোবাল টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছে, শি জিনপিং জোর দিয়েছেন বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ধরে থাকবে, চীন সেটাকে সাপোর্ট করে এবং এমন একটা পথ অনুসরণ করবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা তার নিজের অভ্যন্তরীণ পরিস্থিতি, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভূখণ্ডগত ইন্টিগ্রিটি রক্ষা করবে এবং যেখানে এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স থাকবে না। এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স বলেছে। এমন কথা যে বলেছেন শি জিনপিং, সেটা দিয়ে কি তিনি কোনো ইঙ্গিত দিতে চেয়েছেন কিনা আমাদেরকে? মানে গ্লোবাল টাইমস রিপোর্টে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের ওই কথাটাকেও কোট করেছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ইন্ডিয়া হচ্ছে আমাদের পলিটিক্যাল ফ্রেন্ড এবং চায়না হচ্ছে ডেভেলপমেন্ট ফ্রেন্ড। ঠিক আছে, 2 মিনিট সময়। চায়না আমাদের অবশ্যই অর্থনৈতিক সহযোগী, আর ভারতের সাথে তো আমাদের একদম মুক্তিযুদ্ধের সময় থেকে একটি গভীর সম্পর্ক রয়েছে। ভারতের জনগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। সুতরাং এটিতে তো কোনো আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় কোনো ভুল কিছু বলেনি। এবং চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং যে কথাটি বলেছেন, সেটিকে কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে গভীরভাবে। তার মানে কি, আজকে নির্বাচনের আগে বিভিন্ন দেশকে আমরা দেখেছি বাংলাদেশকে কিন্তু প্রভাবিত করার চেষ্টা করেছে। নির্বাচন নিয়ে তারা বিভিন্ন অযাচিত মন্তব্য করেছে, তারা সরকারের উপরে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছে। সে সময় কিন্তু আমরা দেখেছি যে আমাদের বন্ধু রাষ্ট্র চীন কিভাবে পাশে ছিল, এবং চীন কিন্তু বারবার বলেছে ইলেকশন থেকে শুরু করে ডেমোক্রেসি সবকিছু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এখানে কারো হস্তক্ষেপ চলবে না। এবং চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং কিন্তু সেই রেফারেন্সেই কথাটি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ডেভেলপমেন্টে কোনো এক্সটার্নাল প্রেশার কিন্তু, কারণ কি আপনি দেখুন নির্বাচনের পরেও কিন্তু আমরা দেখছি যে অনেক আমরা বন্ধুরাষ্ট্রই এখনো বলবো, তারা আছেন, তারা কিন্তু বিভিন্ন সবক দেওয়ার আমাদেরকে চেষ্টা করেন, আমাদেরকে প্রেশারাইজ করার চেষ্টা করেন। তারা গণতন্ত্রের কথা বলে আমাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করার চেষ্টা করেন, অথচ তাদের দেশে কিন্তু অনেক সময় অগণতান্ত্রিক কোনো কার্যকলাপ হয় এবং তারা কিন্তু আবার চীনের বিরুদ্ধেও সবসময় অবস্থান নিয়ে থাকেন। আমি যদি একটু পরিষ্কার করি, আপনি কি আমেরিকাকে মিন করেছেন? শি জিনপিং কি আসলে আমেরিকাকে মিন করেছেন না ভারতকে মিন করেছে? না, ভারতকে শোনেন, ভারতের সাথে আমাদের যে গভীর সম্পর্ক, এটি তো চীন জানে এবং গত 15 বছর ধরে তো এই সম্পর্ক চীনের সাথেও বিল্ড আপ হয়েছে, ভারতের সাথেও বিল্ড আপ হয়েছে। চীন জানে, কিন্তু ভালো চোখে কি দেখে? আপনাকে একটি বিষয় বুঝতে হবে
যে বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং বাংলাদেশের যে রাষ্ট্রনীতির যে পররাষ্ট্রনীতি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, হ্যাঁ, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এটি কিন্তু চীন, ভারত সহ সবাই রেসপেক্ট করে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার এটি পরিষ্কার করেছেন এবং তার উপরে চীন এবং ভারত সকলের আস্থা রয়েছে, সেটি তো বারবার আমরা প্রমাণ পেয়েছি। সুতরাং সেক্ষেত্রে কিন্তু ভারতের সাথে আমাদের বন্ধুত্ব বা অন্য রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব, এটি নিয়ে চীনও যেমন বিচলিত নয়, ভারতও বিচলিত। জি, শেখ রবিউল আলম, আপনি গ্লোবাল টাইমসের রিপোর্টে কি বলেছে সেটা আপনি শুনেছেন, সেটা নিয়ে আপনি কোনো মন্তব্য করতে চান কিনা? একই সঙ্গে এই যে ভারত, চীন এবং আমেরিকা তিনটি রাষ্ট্র, অনেকটা ত্রিমুখী একটা রাষ্ট্রকে বাংলাদেশ বা বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি খুব সুন্দরভাবে ব্যালেন্স করছে, এটাকে আপনারা প্রশংসা দিবেন কিনা? 2 মিনিট সময়। জি, 2 মিনিট সময়। বাংলাদেশ সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার সব দিয়ে বন্ধুত্ব করতে চাচ্ছে ক্ষমতায় থাকার বিনিময়ে, আর আমরা জাতীয় স্বার্থে বন্ধুত্ব করতে বলছি। চীনকে তো কিছু দিচ্ছে না, আপনি কিছুক্ষণ আগে বললেন। আপনি যে চীনের কাছে ন্যায্য পাওনা থেকে তো কিছুটা বন্ধুত্ব হয়েছেন না, মেগা প্রকল্পগুলো হচ্ছিল, এখন ভারতের সাথে বা আমেরিকার সাথে বন্ধুত্ব করতে গিয়ে বিনিয়োগটা পেলেন না, তো এটা আপনি ব্যাক ফুটলেন, তো স্বার্থ বিসর্জন হলো, তো সহজে পাচ্ছিলেন বড় বড় প্রকল্পগুলি, সেই অর্থ সহায়তাটা পেলেন না। কেন পেলেন না? আপনার বৈদেশিক নীতির ভুলের কারণে। ওই যে সব দিয়ে বন্ধুত্ব করতে গিয়েছেন সবার সাথে, জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেন নাই, তারই অংশ এটা। আমি আপনাকে বলি, চীন এবং ভারত উভয়ই এই সরকারকে সমর্থন দিয়েছিল অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার জন্য। কারণ একটা, উভয় চেয়েছিল একটা দুর্বল এবং নতজন সরকার থাকলে তাদের স্বার্থ উদ্ধারে সক্ষম হবে। এই জন্য জিএম কাদেরও বলেছিলেন যে তিনটি বৃহত্তর রাষ্ট্র, উনি মিন করেছিলেন ভারত, চীন এবং রাশিয়া, এই সরকারকে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে। সমস্যা যেখানে হয়েছে, আপনি তাকে প্রশ্ন করেছিলেন, ইয়েস, এখন চীনও জাতীয় তাদের স্বার্থ চাচ্ছে বাংলাদেশে এবং কর্তৃত্ব চাচ্ছে, ভারতও তাদের স্বার্থ চাচ্ছে এবং কর্তৃত্ব চাচ্ছে। উভয় দেশ তাদের স্বার্থ এবং কর্তৃত্ব বেশি হারে পাওয়ার জন্য এই সরকারকে যে চাপে রেখেছে, সেইটা সরকার ম্যানেজ করতে গিয়ে কিন্তু যেহেতু সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে না, সে সক্ষমতা দেখাচ্ছে না, যার ফলে সে কারো এখন বিরাগভাজন হতে চলেছে, অথবা কোনো কোনো জায়গায় জাতীয় স্বার্থ আরো অধিক হারে সে বিসর্জন দিতে চলেছে। সেটাই হচ্ছে বাস্তবতা। এখন ধরেন উনি বললেন চীনের কথা, যদি আপনি বলেন চীন, তো আপনি নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলে অর্থাৎ ইন্দ্রো প্যাসিফিক যে অঞ্চল, সে সেখানে ওয়ান বেল্ট ওয়ান রোড করতে চায়। আচ্ছা, কেন করতে চায়? সেখানে মায়ানমারের প্রতি তার নিয়ন্ত্রণ আছে, সমর্থন আছে, সে বাংলাদেশকেও নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশকেও তার পাশে রাখতে চায়। বিকজ সারা পৃথিবীর কিন্তু অর্ধেক মানুষ বসবাস করে এই ইন্দ্রো প্যাসিফিক অঞ্চলে, এবং অর্ধেক মানুষ বসবাস করে মানে হিউজ মার্কেট, বাজার, সেখানে তার নিয়ন্ত্রণ চায়। আবার ধরেন আগামীতে 2040 সালে সারা বিশ্ব অর্থনীতির 45% চলে আসবে এই ওয়ান বেল্ট ওয়ান রোডের আওতায়, তো সেখানে সে বাংলাদেশকে পাশে চায়। আবার ধরেন 1 মিনিট, সেখানে যাওয়ার জন্য ইন্ডিয়ারও কিন্তু আপত্তি রয়েছে, যার ফলে এই যে ভূ রাজনীতির কৌশলের অংশ হয়ে গেছে বাংলাদেশ, এটাকে কাজে আপনি লাগাতে পারতেন দেশের স্বার্থে, যদি আপনি জনগণের প্রতিনিধিত্ব করে সক্ষমতার সাথে বার্গেনিং করতে সফল হতেন বা সক্ষম হতেন। সেটা আপনি হচ্ছেন না, বা সরকার হচ্ছে না। সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য এখন যেটা সুফল বয়ে আনতে পারত, সেটা বাংলাদেশের জন্য কুফল বয়ে আনছে। বাংলাদেশের স্বার্থ রক্ষিত হচ্ছে না, শুধুমাত্র এই নতজন একটা সরকার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার মানসিকতার কারণে। সেটি যদি হতো, তাহলে আপনি ইন্ডিয়া বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, জাতীয় স্বার্থে বার্গেনিং করতে কোনো অসুবিধা নেই, কারণ সবারই ভূ রাজনীতিতে বাংলাদেশের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনার যেহেতু দুর্বলতা আছে, ওই দুর্বলতাটা যেহেতু তারা রাজনৈতিকভাবে অনেক পরিপক্ক, চীন বলেন, মানে আমেরিকা বলেন, ভারত বলেন, তারা কূটনীতিতে অনেক সফল এবং ধরেন অনেক যোগ্য, তার অংশ খেলার অংশ হয়ে গেছে বাংলাদেশ এখন। সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় তিস্তা। বলতেই হবে, আগ্রহ দেখিয়েছিল চীন। এই সফরে আপনি চীনের কোনো অ্যাটেনশন পেয়েছেন? পাননি, কারণ ভারত যেভাবে এখানে প্রস্তাব দিয়েছে তাতে তিস্তা প্রকল্পকে কিন্তু হ্যাং করে দেওয়া হয়েছে। এখন আপনি বললেন যে চীন এবং ভারত কার প্রস্তাব বলো, সেটা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আপনি যদি এভাবে বলতে পারেন, চীনও তাদের যে প্রস্তাবনা ছিল দেখবেন সে ব্যাপারে এবার সোচ্চার হয়নি, অর্থাৎ তিস্তা ভেস্তে যেতে চলেছে, উৎসন্নে যেতে চলেছে। আর ইন্ডিয়ার ব্যাপার তো জানেন যে তিস্তার ব্যাপারে তাদের আগ্রহ নেই। তো এইভাবে যদি আপনি জাতীয় স্বার্থ বিসর্জন দেন, সম্ভাবনাগুলিকে যদি কাজে লাগাতে না পারেন এই 21 শতাব্দীতে এসে, তাহলে যেটা হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে, জাতীয় ক্ষতি হচ্ছে, এবং সেটা আওয়ামী লীগের হাত ধরে হচ্ছে। চায়নার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরকে ছোট কভারেজ দিয়েছে, যেটা আমাদের দেশের কেউ কেউ বলবার চেষ্টা করছেন। কিন্তু একই দিনে গিনি বিসাওয়ের প্রেসিডেন্ট গিয়েছিলেন চীন সফরে, সেটার কভারেজ বেশ বড় ছিল। এইটা কি কোনো কিছু মিন করে কিনা? 1 মিনিট। এটা কোনো কিছু মিন করে না। আজকে এখানে সবথেকে বড় বিষয় আপনাকে বুঝতে হবে যে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে চীনে একদম সম্মানিত করা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং চীনের সাথে আজকে যে গভীর সম্পর্ক বাংলাদেশের, এটি তো আসলে বারবার চীনই প্রকাশ করেছে। সুতরাং এখানে তো আসলে সিনহুয়া কোন রিপোর্ট আগে করলো কোন রিপোর্ট পরে করলো এটা নিয়ে যদি কেউ মন্তব্য করে এটা তো হাস্যকর হয়ে যাবে। দুই একটি বিষয় বলতে চাই, যেটা রবিউল ভাই বললেন, ওয়ান বেল্ট ওয়ান রোডের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভে বাংলাদেশ প্রথম থেকেই চীনের সাথে ছিল, এখনও আছে, এবং চীন এই ব্যাপারে বাংলাদেশ প্রকাশ্যেই চীনের সাথে আছে, এবং চীনই বরং এই প্রকল্পটাকে পুরোপুরি এগিয়ে নিয়ে যেতে পারছে না। কারণ এখানে তো শুধু বাংলাদেশ নয়, এখানে বাংলাদেশ থেকে শুরু করে একদম রাশিয়া পর্যন্ত যে বিশাল ইন্দো প্যাসিফিক, এখানে কিন্তু অনেকগুলো রাষ্ট্র জড়িত, এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যেমন ভারতের সাথে পাকিস্তানের সবসময় কিন্তু একটা বৈরী সম্পর্ক, কিন্তু এই রোডটি কিন্তু ভারত পাকিস্তান হয়ে গেছে। সো এই বিভিন্ন বিষয়ে কিন্তু চীন এই প্রকল্পটিকে যতটা অগ্রসর করা প্রয়োজন ছিল করতে পারে। জি, আরেকটু সময় দিচ্ছি। তিস্তার কথাটি এখানে আসলো, যে এখানে তিস্তার ক্ষেত্রে চীন এখানে কারিগরি সহায়তা দেওয়ার জন্য একটি প্রকল্পের প্রপোজাল দিয়ে রেখেছে, ভারতও দিয়েছে। এবং আপনি খেয়াল করবেন কি মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের আগে চীনের মহামান্য রাষ্ট্রদূত, এখানে মান্যবর রাষ্ট্রদূত কি বলেছেন? তিনি বলেছেন যে তিস্তা প্রকল্পে বাংলাদেশ যেটিকে সঠিক মনে করবে আমরা তার সাথে আছি, এমনকি ভারতের সাথেও প্রয়োজনে আমরা এই প্রকল্পে কাজ করার জন্য আমরা আগ্রহী আছি। সুতরাং চীনের রাষ্ট্রদূত চীনকে রিপ্রেজেন্ট করেন, উনি তার অন্য দেশকে রিপ্রেজেন্ট করেন না। সুতরাং তার বক্তব্যের মাধ্যমে এটা পরিস্পুষ্ট হয়ে গেছে। এখন এই যে রবিউল ভাইও কিন্তু বললেন যে বাংলাদেশ বলেছে আমার জন্য কোনটা ভালো সেটি করবো, এটাই তো বাস্তবতা। আমি কি বলবো চীনের জন্য কোনটা ভালো সেটা করবো, ভারতের জন্য কোনটা ভালো সেটি করবো? সেটি তো করবো না, কারণ ভারতের তিস্তা নিয়ে রাজনীতি থাকবেই, কারণ এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতি আছে, লোকাল রাজনীতি আছে, ভারতের রাজনীতি তো প্রাদেশিক রাজনীতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত, এটা তো নির্বাচনেও দেখেছি। সুতরাং ভারত তো তার রাজনীতি দ্বারা প্রভাবিত হবেই, কিন্তু আমরা এই ব্যাপারে সচেষ্ট আছি। এবং সব থেকে বড় বিষয়, আপনি আপনার কথায় কি এটা মনে করব কিনা আমরা, শেখ রবিউল আলম যেমনটা বললেন যে ভারত আর চীনের টানাটানিতে তিস্তা প্রকল্প বিলম্বিত হচ্ছে, সেই রকম কোনো কারণ নেই? সেটা না তো, আজকে চীন প্রপোজাল দিয়েছে, ভারত প্রপোজাল দিয়েছে, আরেকটি রাষ্ট্র প্রপোজাল দিতে পারে, কিন্তু বাংলাদেশ কোনটি বিবেচনা করবে? তার জন্য অর্থনৈতিকভাবে, তারপরে ওখানে পরিবেশগত বিষয় আছে, সকল বিষয়ে কোনটি ভালো হবে। এবং এখানে যদি যেমন চীন বলেছে যে তারা ভারতের সাথেও কাজ করতে আগ্রহী, এখানে যদি কোনো কনসোর্টিয়াম হয় সেটাতে আমাদের জন্য আরও ভালো হবে, কারণ ভারতের যে অর্থনৈতিক সক্ষমতা চীনের আরও বেশি সক্ষমতা রয়েছে। সুতরাং দুটি বৃহৎ শক্তি যদি এক হয় তাহলে এই প্রকল্পটি তো আরও ভালোভাবে বাস্তবায়ন করা যাবে, কিন্তু এগুলোর জন্য তো সময় লাগবে। এগুলো তো এমন বিষয় না যে একটি গেলাম আলনা থেকে একটা কাপড় কিনে নিয়ে চলে আসলাম, এরকম তো বিষয়টা এত সহজ নয়। জি, শেখ রবিউল আলম, আর্থিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন নিষ্পত্তিতে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়াতে সম্মতি দিয়েছে বাংলাদেশ ও চীন। এই সিদ্ধান্তে আমাদের সুবিধা কতটুকু হবে, অসুবিধা কতখানি হবে? অনেক আগেও শুনেছি এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এখনো আলোর মুখ দেখেনি। আমার মনে হয় না যে আলোর মুখ দেখবে। এইগুলি হচ্ছে অলিক কল্পনা, বেশ কিছু বিষয় ভারতের সাথেও বাংলাদেশের হতে চলেছিল, ফলপ্রসূ হয়নি। নিজস্ব মুদ্রা বিনিময়ে করাতে চেয়েছিল ভারত এবং বাংলাদেশ, আলোর মুখ দেখেনি এবং খুব বেশি হয়নি আর কি। সেটা অনেক সুদূর প্রসারী এইসব জিনিস। যে সংকটে আমরা পড়েছি অর্থনৈতিক এবং রাজনৈতিক, এই সংকট রেখে আপনি এই সমস্ত ইনিশিয়েটিভ কোনো কাজে লাগবে বলে আমি মনে করছি না। আমাদের সংকটের আসল জায়গায় যেতে হবে। খুব বললেন যে আমি বলেছিলাম যে ভারতের প্রস্তাব এবং চীনের প্রস্তাব বিবেচনা করে, সরকার বলেছিল সেটা যে বিবেচনায় নেবে, কিন্তু আপনি বুঝতেই পারেননি কূটনীতির ভাষা এরকম সুন্দর সুন্দর কথা চীনের রাষ্ট্রদূত বলবেন। এটাই যদি আওয়ামী লীগ বুঝতো তাহলে তো আওয়ামী লীগ একটা দক্ষযোগ্য সরকার হতো। আমরা তো বলছি দক্ষযোগ্য সরকারের অভাব। আপনি চীন এর এখনকার যে মনোভাব, তাতে তিস্তা প্রকল্প মুখ থবড়ে পড়েছে, এটা আলোর মুখ দেখবে না। আপনার দায়িত্ব নিয়ে বলছি, আলোর মুখ আর দেখাতে আওয়ামী লীগ পারবে না। এটা উচ্ছন্নে পদ্মা সেতু হবে না সেরকম কথাও তো আপনারা বলেছিলেন। পদ্মা সেতু আমরা হয়েছে, পদ্মা সেতু আমরা হবে না তা বলিনি। পদ্মা সেতু ওই বিশ্ব ব্যাংকের প্রস্তাবনায় হলে ওই 10,200 কোটি টাকার সেতু আজকে 10,200 কোটি টাকার কাছাকাছি আপনারা উঠতে মানা করেছিলেন, আজকে এই 34,000 কোটি টাকা ব্যয় হতো না, ভেঙে যাবে এরকম বলেছিলেন। না সেগুলি আপনি বাদ দেন। কে বলেছে এরকম? আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন? বলেছি যেভাবে জোড়াতালি দেওয়া হচ্ছে, মানে কি আপনি কনসালটেন্ট দিচ্ছেন এক জায়গায়, আপনি আবার দিচ্ছেন আরেক জায়গায়, প্রকল্প বাস্তবায়ন দিচ্ছেন আরেক জায়গায়, আপনি দিচ্ছেন কারিগরি সহায়তা নিচ্ছেন আরেক জায়গায়। এগুলি হলে যেটা হয়ে যায়, সেই প্রকল্প দীর্ঘসূত্রতা হয়, প্রকল্পে সমস্যা হয়। সেটা তো হয়েছিল পদ্মা সেতুতে, 8.5 বছরের উপরে লেগেছিল। আপনি সস্তাভাবে কেন দেখবেন? গভীরে যেতে হবে আমাদের অভিযোগগুলি। আরেকটা কথা আমি বলতে চাই, বললো যে ওয়ান বেল্ট ওয়ান রোডে তো বাংলাদেশ চীনের সাথে আছে। হ্যাঁ থেকেছে, আমি সেটা অস্বীকার করিনি, কিন্তু সেটা থাকতে গিয়ে ভারত এটা ভালো চোখে দেখছে না। ভারত আপত্তি করেছে। ইন্দ্র প্যাসিফিক অঞ্চলে, আমি আবারও বলছি, 2040 সালের মধ্যে ওয়ার্ল্ড জিডিপির 45%, ওয়ার্ল্ড জিডিপির
সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ওয়ান বেল্ট ওয়ান রোডের আপত্তি রয়েছে, আপনি তার বাইরে যেতে পারছেন না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির সাথে ভারত একমত পোষণ করছে। অর্থাৎ বাংলাদেশ ওয়ান বেল্ট ওয়ান রোডে থাকার পরও সে ওই চীনের কাছ থেকে যে সুবিধা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্যান প্যাসিফিক স্ট্র্যাটেজির যে সুবিধা তার কোনোটাই পাচ্ছে না, কারণ সে এর কোনো জায়গায় তার অবস্থান স্পষ্ট করতে পারছে না এবং উভয়ের স্বার্থ রক্ষা করতে পারছে না। এই যে দুটি বিভাজন হয়েছে শক্তির, সেই জায়গায় আমাদের আপত্তি রয়েছে। আরেকটা কথা আমি বলতে চাই, যে বললেন যে খুব ছোট কভারেজ পেয়েছে প্রধানমন্ত্রী। আমি আপনাকে বলি, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক রাজনীতি থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তার গ্রহণযোগ্যতা বিচ্ছিন্ন, প্রশ্নবিদ্ধ, এবং তিনি বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন, চীনের সরকার বা চীনের জনগণ মনে হচ্ছে না, তা মনে করছে না যে তারা যথাযথ প্রতিনিধিত্ব করছে। এই জন্য ওনার কাভারেজও ছোট হয়ে আসছে এই সরকার এবং এই সরকারের নেতৃত্বে। জি, তানভীর শাকিল জয় এমপি। 21টি ডকুমেন্টস ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে দুই দেশ, বাংলাদেশ ও চীন। তার মধ্যে চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারক, চায়না মিডিয়া গ্রুপ এবং বিটিভির মধ্যে সমঝোতা সই, সিনহুয়া নিউজ এজেন্সি ও বিটিভির মধ্যে সমঝোতা স্মারক সই, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বা সংবাদ সংস্থার মধ্যেও একটি স্মারক সই, সিনহুয়া সংবাদ সংস্থা এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে চুক্তি সই। এতগুলি সমঝোতা চুক্তি চীনের সংবাদ সংস্থার সাথে বাংলাদেশ চীনের সংবাদ সংস্থার সাথে চুক্তি করে আসলে কি শিখবে বা কি লাভ হবে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। যতদূর জানি, যদি আমি ভুল না করে থাকি, চীনেই মানে সবগুলো গণমাধ্যম আসলে স্বাধীনতা নেই গণমাধ্যমের তেমন একটা, তাহলে আমরা আসলে তাদের কাছ থেকে কি শিখবো? 1 মিনিট সময়। না, চীনের সিনহুয়া হলো ওয়ার্ল্ডের কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট মিডিয়া। হ্যাঁ, সেখানে চীনের রাজনীতি বা চীনের অভ্যন্তরীণ বিষয়ে সিনহুয়া কি সংবাদ প্রচার করে সেটির সাথে তো আসলে বাংলাদেশের সমঝোতা স্মারকের বিষয় নেই। এই সমঝোতা স্মারকগুলো তো কারিগরি সমঝোতা স্মারক। আমরা তো নিশ্চয়ই চীনের সিনহুয়ার কাছ থেকে সংবাদ পরিবেশনের বিষয়টি আমরা শিখবো না। ঠিক আছে, আজকে যে আমরা কথায় কথায় বলি সিএনএন এর কথা বলি, সিএনএন শুধুমাত্র গাজাতে ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলের আগ্রাসন নিয়ে যে পরিমাণ একপেশে নীতি তারা এখনো বজায় রেখেছে, তাদেরকে আপনি কিভাবে মিডিয়া বলবেন? বলতে পারেন? বলতে কিন্তু পারেন না আজকে। সুতরাং এরকম বিতর্ক অনেক হতে পারে, কিন্তু সিনহুয়ার সাথে বাংলাদেশের টেলিভিশন সহ সংবাদ সংস্থাগুলোর যে চুক্তি হয়েছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে মানে সরকার টু সরকার একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং সেই অনুযায়ী এই চুক্তিগুলো হয়েছে। আজকে আর দুই একটি বিষয় নিয়ে বলতে চাই, যে এখানে পদ্মা সেতু নিয়ে বলা হলো, পদ্মা সেতু নিয়ে এখন কত কথাই বলবেন, তখন জোড়াতালির কথাও তারা বলেছেন, ওনাদের দলের প্রধান বলেছেন যে পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া যাবে না, ভেঙে পড়বে। ঠিক আছে, এখন সেগুলো নিয়ে মন্তব্য করতে গেলে কিন্তু অনেক মন্তব্য করতে হয়। আর আজকে যে কারিগরি টেকনিক্যাল কনসালটেন্ট একদিকে, আবার যারা ইমপ্লিমেন্ট করছেন তারা অন্য দেশের, এই কথাগুলো যখন কেউ বলেন তখন আমি কি জবাব দেবো? এরকম ভুরি ভুরি প্রজেক্ট সারা বিশ্বে আছে। প্রজেক্ট লেংদি হয়েছে, খরচ বেড়েছে। অবশ্যই পদ্মা সেতু প্রকল্প নিয়ে ওনারা যে ষড়যন্ত্র করেছিলেন, যার ফলে বিশ্ব ব্যাংক কিন্তু এখান থেকে পিছিয়ে গিয়েছিল, পরবর্তীতে দেখেন বিশ্ব ব্যাংক কিন্তু স্বীকার করেছে যে তারা ভুল করেছিল। সে কারণে তো অবশ্যই লেন্দি হয়েছে, কারণ এটা তো ফান্ড জোগাড় করতে হয়েছে, এবং যখন লেন্দি হবে তখন কিন্তু অবশ্যই প্রজেক্ট কস্ট বেড়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক ছিল। আরেকটি বিষয় নিয়ে আমি বলতে চাই, যে এই যে আইপিএস নিয়ে উনি বলছেন যে চায়নাতে রোড মানে বেল্ট ইনিশিয়েটিভ নিয়ে ভারতের আপত্তি আছে। ভারতের আপত্তি কেন? আমেরিকারও তো আপত্তি আছে, কিন্তু সেটি নিয়ে তো বাংলাদেশ চীনের সাথে তার সম্পর্ক নষ্ট করবে না। বাংলাদেশ এই প্রকল্পে ছিল, আছে। আবার একই দিকে আপনি দেখেন আইপিএস যেটি ভারত এবং আমেরিকা যেটি প্রপোজাল দিয়েছিল, সেটি নিয়ে তো চীনের আপত্তি আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো মিলিটারি প্যাক্টে যেতে চায়নি। তারা সরাসরি বলে দিয়েছে তারা কারিগরি প্যাক্টে যাবে, মিলিটারি প্যাক্টে যাবে না। সেটিকে চীনও এখন রেসপেক্ট করছে, আমেরিকাও এখন রেসপেক্ট করছে, ভারত এখন রেসপেক্ট করছে। এটি তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতি, যে চাপ তো সবাই দেবে, কারণ সবাই তার স্বার্থ দেখবে। সেই স্বার্থের মধ্যে থেকে আপনি রাষ্ট্রীয় স্বার্থ কিভাবে রক্ষা করবেন? আর বলা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাকি বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাগলের সুখ তো মনে মনে থাকেই, ওনারা তো 15 বছর ধরে এই সুখ নিয়েই আছে। ঠিক আছে, এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, সম্মানিত, এবং সে কারণেই চীনের মহামান্য রাষ্ট্রপতি তাকে এই সম্মানটি দিয়েছে। জি, শেখ রবিউল আলম, হাইকোর্টের রায়ের আংশিক অংশ আজকে প্রকাশ হয়েছে। বলা হচ্ছে কোটা পূরণ না হলেও নিয়োগ হবে মেধা তালিকায়, সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। এই রায়ের পরও এই আন্দোলনের কোনো যৌক্তিকতা আপনি দেখেন কিনা? 2 মিনিট সময়। আমি এক বাক্য একটু পিছনে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বিশ্ব ব্যাংক ভুল করেছে তা বলেনি। বিশ্ব ব্যাংক বলছে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করেনি, তার মানে এই না যে অন্য প্রকল্পে অর্থায়ন করবে না। পদ্মা সেতুতে তারা অর্থায়ন করেনি, এটা তাদের সিদ্ধান্ত, সঠিকই ছিল, কিন্তু তারা অন্য প্রকল্পে অর্থায়ন করবে, এই কথাটা সঠিক না। আরেকটা কথা বলবো, সংবাদ মাধ্যমের সাথে চীনের যে এতগুলি সমঝোতা স্বাক্ষর হয়েছে,
গুরুত্বহীন, অপ্রয়োজনীয়। যদি ওখান থেকে শিকার হয়, একটাই আছে, চীনার সংবাদ মাধ্যম নিয়ন্ত্রিত, বাংলাদেশের সংবাদ গণমাধ্যম এখন সরকার নিয়ন্ত্রণ করে ফেলেছে, সেটা আরও কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা সে বিষয়ে ওনারা কোনো ধারণা নিলেও নিতে পারেন। এখন আসি, হাইকোর্টে যে রায়টা দিয়েছে আমার দ্বিতীয় অংশটা বেশ ভালো লেগেছে। সময় বেশি দিন। সেটি কি, তারা বলেছে যে সরকার ইচ্ছা করলে এই কোঠা যেটা আছে সেটা পরিবর্তন করতে পারবে। নিশ্চয়ই সরকারের সেখানে মনোযোগী হয়ে এই কোঠা সংরক্ষণের যে পরিপত্রটা এর আগে জারি করেছিলেন, সেইটার আলোকে তার আগে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটিও করেছিলেন 2018 সালে, সেটা বিবেচনা করে নিশ্চয়ই এই কোঠা সংস্কার পদ্ধতির দ্রুত একটা নির্বাহী সিদ্ধান্ত নেবেন। আদালত কিন্তু তাকে নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে, এইটাকেই সরকারের কাজে লাগানো উচিত। আমাদের মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত, নিয়োগের ক্ষেত্রে সাম্য এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত। একটা অনগ্রসর শ্রেণীর কথা সংবিধানে যেভাবে আছে, সেই অনগ্রসর শ্রেণীর কথাটা বিবেচনা করা যেতে পারে, কিন্তু মানে রাজনৈতিক মুক্তিযোদ্ধার চেতনা, রাজনৈতিক বাণিজ্য করবার জন্য কোঠা ব্যবস্থার মধ্যে যে অসামঞ্জস্যতা আছে সেটা দূরীভূত হওয়া উচিত। কারণ মেধার ভিত্তিতে এই একবিংশ শতাব্দীতে এসে যদি আপনি রাষ্ট্র বিনির্মাণে তরুণ প্রজন্মকে সুযোগ করে না দেন, তাহলে পুরো জাতিটাই অনগ্রসর হয়ে যাবে, পুরো দেশটাই অনগ্রসর হয়ে যাবে। আমরা কোনো বিশেষ শ্রেণীর পারপাস সার্ভ করার জন্য যদি রাজনীতি না করি এবং সরকার জন্য কুটু কৌশলের অংশ না নেয়, জাতীয় মেধা জাতীয় রাজনীতিতে এবং জাতীয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ, সেটার জন্য প্রাধান্য পায়। সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। হাইকোর্টের রায়ের এই অংশটা আমার অনেক ভালো লেগেছে। নিশ্চয়ই সরকার সে ব্যাপারে মনোযোগী হয়ে নিশ্চয়ই ইনিশিয়েটিভ নেবে। শেখ রবিউল আলম, কোটা বাতিল আন্দোলনকারীদের বা কোটা সংস্কার আন্দোলনকারীদের বাংলা ব্লকের যারা করলো, এই আন্দোলনের সমর্থন আছে আপনারা প্রেস কনফারেন্স করে বা আপনাদের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, ছাত্রদলও বলেছে যে এই আন্দোলনে তাদের সমর্থন আছে। সেটা কি শুধুই সমর্থন, নাকি কোনো ধরনের কোনো ইন্ধনও আছে, যেটা বলার চেষ্টা করছে আওয়ামী লীগ? এবং ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন যে এটাকে এখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হলে সেটা ছেড়ে দেওয়া হবে না। ওবায়দুল সাহেব ও বলেছেন যে এটা সরকার পতনের আন্দোলন হতে পারে, এটাও বলেছেন। আন্দোলনে রূপান্তরিত করতে নাকি কোনো মহল উস্কে দিচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, যারা এই অবৈধভাবে ক্ষমতায় থাকে না, তারা সবসময় ওই উচ্ছেদের আতঙ্কে থাকে। একটা ন্যায্য দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে, আমরা সমর্থন জানিয়েছি, কেন জানাবো না? এটাই তো আমাদের দায়িত্ব, এই জন্য তো আমরা রাজনীতি করি। সাম্য হবে, ন্যায়ের ভিত্তিতে সমাজ ব্যবস্থা হবে, ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র হবে, মেধাবীরা মূল্যায়ন পাবে, এটা জাতীয় সমস্যা, সে ব্যাপারে আমরা সোচ্চার থাকবো, সমর্থন জানাবো। এটা কি দোষের? সেটাই তো আমাদের কমিটমেন্ট জনগণের প্রতি। সেই জায়গা থেকে বিএনপি এই আন্দোলনকে সমর্থন করে এবং বিএনপি জোর দাবি জানায় সরকার জন্য এই আন্দোলনকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে না করে নিধন দমনের আশ্রয় না নেয়। তাদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে কোঠা পদ্ধতির সংস্কার অথবা প্রয়োজনে বাতিল জন্য করে, যেটা আমাদের দাবি। এটা তো আমাদের রাজনীতি, কেন সরকার আতঙ্কিত হবে? আর রাজনীতিতে যদি এ ব্যাপারে আমরা সোচ্চার না হই, তাহলে রাজনীতির গুরুত্বটা কোথায়? রাজনীতির প্রয়োজনটা কি? জাতির প্রয়োজনে, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে, জনগোষ্ঠীর প্রয়োজনে সেই জায়গা থেকে বিএনপি রাজনীতি করছে। ওনাদের মধ্যে মুক্তিযোদ্ধার চেতনা বাণিজ্যের রাজনীতি করছে না, ভুয়া মুক্তিযোদ্ধা করে 2,79,000 একটা লিস্ট করেছেন, 50-এর নিচেরাও মুক্তিযোদ্ধা করেছেন, টাকা পয়সা দিয়ে জামুকা মুক্তিযোদ্ধার লিস্ট বানিয়েছে, তাদেরকে এই নাতিপুতি মানে তৃতীয় জেনারেশনে এসে সুযোগ দিয়ে রাজনীতির যে বাণিজ্য করছেন, দলীয় বিবেচনায় যে সমস্ত নিয়োগ দিচ্ছেন, এগুলি বন্ধ করতে হবে। এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক দৈন্যতা বা দেউলিয়াত্ব, যেটা এই কোঠা আন্দোলনের ক্ষেত্রে তারা প্রয়োগ করতে চাচ্ছে। জি, তানভীর শাকিল, জয় এমপি, কোটা বাতিল করে 2018 সালে সরকারের পরিপত্র জারি আদালত অবৈধ ঘোষণা করার পর এই আন্দোলন আবারও মাঠা গড়ায়। গতকাল সর্বোচ্চ আদালত হাইকোর্টের দেয়া রায়ে স্থিতাবস্থা জারি করেছেন, অর্থাৎ কোটা বাতিল করে দেয়া পরিপত্র বহাল আছে। এরপরেও এটা বোঝার পরে নানানভাবে গণমাধ্যম বোঝানোর চেষ্টা করেছেন, আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আন্দোলনকারীরা রাস্তা ছাড়েনি। আজকেও আমরা দেখেছি যে রাস্তায় পুলিশের সঙ্গে এক ধরনের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় হাতাহাতি হয়েছে বা ধস্তাধস্তি হয়েছে। সেটা কেন হচ্ছে আপনার কি মনে হয় বোঝানোর পরেও? মানে এটা কি সরকারের প্রতি আস্থাহীনতার কারণে হচ্ছে? কেননা যে বিষয়টি একবার নিষ্পত্তি হয়ে গেল সেটা আবার ফেরত আসার ফল, মানে তারা আসলে আর সরকারকে কোনো ধরনের বিশ্বাসের মধ্যে রাখতে পারছে না। বিষয়টি সেটি না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই কিন্তু তার মানে নির্দেশেই কিন্তু এই কোটাটি বাতিল করা হয়েছে। তারপরে হাইকোর্ট, স্বাধীন হাইকোর্ট তার মতো রায় দিয়েছে। তারপরে আমাদের যারা কোটা সংস্কার চান সেই সকল ভাই ও বোনেরা তারা
এই বিষয়টি নিয়ে তাদের দাবি জানাচ্ছেন, আন্দোলন করছেন, এটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। এবং রবিউল ভাই যে কথাটি বললেন, সরকার কিন্তু এটিকে আন্দোলনকে দমন পীড়ন বা প্রতিহত করার মতো কোনো সিদ্ধান্তও নেয়নি, বরং বা সরকার বারবার যেটি বলছে যে কোনো রকম অস্থিতিশীল পরিবেশ যেন না হয়, এবং হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে সুতরাং আদালতের রায়ের ওপরে শ্রদ্ধাশীল থাকতে হবে এবং আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ হাইকোর্টের পরে তো অ্যাপিলেট ডিভিশন আছে, সুপ্রিম কোর্ট আছে, এবং আজকে হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেটিতে কিন্তু সরকারকে তারা একটি নির্দেশনা বা তারা একটি বক্তব্য দিয়েছে সরকারের প্রতি, ঠিক আছে? চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন এখন আপনাকে একটি বিষয় বুঝতে হবে, হাইকোর্ট যে কোটার যে পরিপত্রটি স্থগিত করলো এটি কি হাইকোর্ট সুমোটো করেছে? সুমোটো কিন্তু করেনি। একটি পক্ষ যেহেতু হাইকোর্টে আবেদন করেছে, সেই পক্ষটি কিন্তু আজকে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিতে তার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাবে, সুপ্রিম কোর্টে যাবে না? সুতরাং এই বিষয়টি কিন্তু আইনিভাবেই, এবং আজকে আপনি আমাদের প্রধান বিচারপতি মহোদয়ের যে বক্তব্য সেটিও কিন্তু আপনাকে প্রণিধানযোগ্য করতে হবে, ঠিক আছে? সেখানে তিনিও কিন্তু বলেছেন যে আজকে আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যে দাবি সেটির প্রতি তো হাইকোর্ট সবসময় বিবেচনা করবে, সুপ্রিম কোর্ট বিবেচনা করবে, সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। তো আজকে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে, কিন্তু কারণ আমাদের বিচার বিভাগ নিশ্চয়ই এমন কোনো রায় দেবেন না যেটাতে আমাদের তরুণ সমাজ ক্ষুব্ধ হবে, সংক্ষুব্ধ হবে বা তাদের প্রতি বিবেচনা বোধ থাকবে না, এরকম নিশ্চয়ই করবেন না, এবং সরকারও সেটি করবে না। সেই কারণে তো কোটা বাতিল করা হয়েছে। আজকে এখানে যে কথাটি বলা হলো যে আওয়ামী লীগ কোনো উচ্ছেদ আতঙ্কে ভোগে না, ঠিক আছে? বিএনপির তো আমরা ইতিহাস ঐতিহ্য দেখে আসছি, তারা তো হেফাজতের পিছনেও পানির বোতল নিয়ে দৌড় দিছিল, ঠিক আছে? সুতরাং যারা যে কোনো আন্দোলন হলে তার ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তাদের ব্যাপারে তো এরকম সতর্ক বাণী থাকতেই হবে, ঠিক আছে? ওনারা তো আন্দোলন করেই যাচ্ছে 15 বছর ধরে, সুতরাং তার ফলাফল কি সেটা তো আমরা জানি, সেটা নিয়ে আমরা আতঙ্কিত নয়, কিন্তু এই সতর্ক বাণীটা কিন্তু অবশ্যই দিতে হবে। আরেকটি বিষয় হলো যে মুক্তিযোদ্ধাদের নিয়ে বাণিজ্য করার কথা বলা হলো, তো ওনাদের বক্তব্য যারা মুক্তিযোদ্ধাদের বিশেষ শ্রেণী বলে তারা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, ওই শাহাজিজকে যখন প্রধানমন্ত্রী বানায়, আব্দুল আলমকে যখন সংসদ সদস্য মন্ত্রী বানায়, সুতরাং তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের বিশেষ শ্রেণী বলা হবে, এরকম ওয়ার্ডই তারা ইউজ করবে, এটাই স্বাভাবিক। পুলিশ শাহবাগে নতুন করে সময় পুলিশ শাহবাগে জলকামান কেন এনেছে সেই প্রশ্ন আজকে করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং তারা বলছে যে এই জলকামান দেখে তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেটাকে আসলে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যায়নি। আবার পুলিশকে আমরা এটাও করতে দেখেছি যে লক্ষ্মী ভাইয়েরা আমার, আপনারা শান্ত হন, এই ধরনের। কিন্তু জলকামান আনাটাকে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে পরিস্থিতি আরো উত্তপ্ত করে ফেললো কিনা? যে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, যে কথাটি এখানে আসছে ওখানে আমাদের যারা অধিকাংশই যারা শিক্ষার্থী আছেন, যারা জেনুইনলি তাদের মনের কথাটি প্রকাশ করার জন্য ওখানে এসেছেন, ঠিক আছে? সেটা যদি 90% হয়, 10% তো যারা প্রতিক্রিয়াশীল, যারা এই আন্দোলনকে, ওই যে কথাটি আমাদের সাধারণ সভা ওবায়দুল কাদের সাহেব বলেছেন, হ্যাঁ, আমরা দেখেছি কারা জামাতিদের সাথে ছিল, কারা হেফাজতের সাথে ছিল, কারা বিভিন্ন সময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে আন্দোলন করতে চেয়েছেন, তারা যে ওখানে 10% নেয় তার গ্যারান্টি আমি আপনি কিভাবে দেবো? সুতরাং তারা যদি ওখানে একটি অকারেন্স ঘটায়, তারা যদি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, তাহলে তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু জলকামান আনার পরে, ঠিক আছে, আমরা তো সেরকম কিছু দেখিনি। পুলিশ ওই রকম স্টেপস নিয়েছে জন্যই আমি মনে করি এখনো যাদের এইরকম লক্ষ্য উদ্দেশ্য আছে যে আন্দোলনকে ভিন্ন খাতে মানে প্রবাহিত করে তাদের স্বার্থ হাসিল করার, তারা এখনো সাহসটি পায়নি। জি, শেখ রবিউল আলম, কর্মসূচি ঠিক করতে আবার যুগপৎ আন্দোলনে শরিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল 4টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক হয়েছে। প্রথম দিনে গণতান্ত্রিক বাম ঐক্য, এরপরে সিরিয়ালে আছে এনডিএম, গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক হবে। আগামীকাল শুক্রবার 3টি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। কেমন কর্মসূচি আসতে পারে? যেমনটা তানভীর শাকিল জয় এমপি বললেন যে আপনারা সবসময় অন্যের আন্দোলনের কাঁধে বন্দুক রেখে ক্ষমতায় আসতে চান, সেই রকম কোনো আন্দোলনে বন্দুক রাখার কথা, কারো ঘাড়ে বন্দুক রাখার কথা চিন্তা করছেন, না নিজেরাই এবার কোনো একটা আন্দোলন করবেন খুব শক্তপোক্তভাবে? নিজেরা তো আন্দোলন করছি, কেন আপনার শঙ্কা হলো যে নিজেরা আন্দোলন করছে না? গণ আন্দোলনে বাংলাদেশ অচল হয়নি, ক্রপস হয়েছে, 14তে হয়েছে, 15তে হয়েছে, 28 অক্টোবর হয়েছে। আচ্ছা, আমি খালি একটা কথা আপনাকে বলি, যে কোনো আন্দোলন দেখলেই যারা ক্ষমতায় হারানোর ভয়ে ভীত হয় তারা জলকামান নিয়ে থাকবে, এটাই স্বাভাবিক, যেটা আপনি প্রশ্ন করেছিলেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলন, সেখানেও ক্ষমতা হারানোর ভয় ওবায়দুল কাদের সাহেব। আচ্ছা, নিরাপদ সড়কের আন্দোলন, সেখানেও ক্ষমতা থাকার ভয়। আমরা যখন পল্টনে 20 লাখ লোকের সমাবেশ করে এক দফার আন্দোলন বলি, কেবল নির্বাচন চাই, ক্ষমতা হারানোর ভয়। পুলিশ রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র মেশিনারিজ ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়, কোনো কোনো সময় আদালতকেও ব্যবহার করতে চায়। এই যে আদালতের প্রতি আস্থাহীনতা কিছু কিছু জায়গা তো তৈরি হয়েছে, যে সরকারি ইচ্ছার বাইরে আদালত গিয়েছে, এরকমের নজিরও তো নাই। আবার আদালতকে স্বতন্ত্রভাবে ফাংশন করতে গিয়ে প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে হয়েছে, সে নজিরও তো এদেশ আছে।
আচ্ছা, এটা ষোড়শ সংশোধনী একটা রায় দিয়েছিল, ইমপিচমেন্টের ক্ষমতা আপনার নিশ্চয়ই মনে আছে, সেটা একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ছিল, উন্ডা নিয়ে গেলেন ষোড়শ সংশোধনী করে আপনার সংসদে। তার বিরুদ্ধে আদালত যখন রায় দিয়েছিল, বিচারপতিকে দেশ ছাড়তে হয়নি। তারেক রহমানকে খালাস দেওয়ার পরে মোতাহার হোসেন নামে বিচারপতিকে দেশ ছাড়তে হয়নি। অর্থাৎ মানুষের আস্থাটা থাকবে কেন? এই কারণে নাই যে ওনারা রাষ্ট্রযন্ত্রে ব্যবহার করছে। রাজাকারদের কথা বলে, নুরুল ইসলামকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়ে পতাকা দেন নাই, ফয়জুল হককে পাট প্রতিমন্ত্রী বানিয়ে পতাকা দেন নাই। হেফাজত যখন কায়েমি জননী উপাধি দিয়েছে তখন হেফাজত খুব মধু হয়ে গেছে, খুব সক্ষতা হয়ে গিয়েছে। আর যখন হেফাজত ন্যায্য দাবিতে 13 দফাতে আন্দোলন করেছিল, আমরা বলেছিলাম সেই দাবিগুলি মানা উচিত, কিছু দাবি বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যেগুলি ছিল, পরবর্তীতে মেনেছেন। তারা যখন আন্দোলন করেছে, তেঁতুল হুজুর টক হয়ে গেছে। রাত্রে নিধন করেছেন, দমন করেছেন। ওই আন্দোলন 67 জনের লাশ পাওয়া গিয়েছে। 12টি লাশ নিয়ে হেফাজত শাপলা চত্বরে সন্ধ্যার সময় জানাজা করে আপনার মিছিল করছিল, আন্দোলন করছিল 12টি লাশ নিয়ে। তারপর রাতের আধারে যেভাবে দমন পীড়ন করে আপনি সেই আন্দোলন দমন করেছেন। যারা নির্যাতিত হয়েছে আমরা বলেছি তাদেরকে সহযোগিতার জন্য পানির বোতল দিলে, একটা নির্যাতিত মানুষকে পানির বোতল দিলে দোষ। রাজনৈতিক গন্ধ খোঁজেন, যারা এটা খোঁজে তারা স্বৈরা শাসক, তারাই হচ্ছে এদেশের এখন পরিত্যক্ত রাজনৈতিক দল, সেটাই হচ্ছে আওয়ামী লীগ, জয় ভাইদের দল। উনি আমার ব্যক্তিগতভাবে পছন্দের মানুষ, বর্ণাঢ্য রাজ পরিবারের মানুষ, কিন্তু আওয়ামী লীগের যে পলিসি আর যে কায়দায় ক্ষমতায় থাকতে চায় সেটা বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, তার গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকারের সাথে সাংঘর্ষিক। এবং শিক্ষার্থীরা যে সাম্য ন্যায্য এবং আপনার ধরেন প্রতিষ্ঠিত করতে চায় এবং মেধার যে মূল্যায়ন চায় নিরপেক্ষভাবে রাষ্ট্রে, একটা কথা বলি, রাষ্ট্রে মেধাবীর মূল্যায়ন হবে, অধিকার, এটা কারো করুণা না, সেটা আওয়ামী লীগ করছে, সেটা যেন আওয়ামী লীগ বিরত থাকে। তানভীর শাকিল জয় এমপি দ্বিতীয় দফায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 71 বিঘা জমি এবং ঢাকায় 4টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 116টি ব্যাংক হিসাবে জমা থাকা 13 কোটি 44 টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 23টি বিও হিসাব শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জগলুল হোসেন আজ এই আদেশ দিয়েছেন আর কি। সম্পদের বিবরণী বললাম, এর আগেও তো দিয়েছিলেন, শুধু আজকে যতটুকু ক্রোক করার নির্দেশ দিয়েছে ততটুকু পড়ে শোনালাম। এত এত সম্পত্তি মানে যখন গড়লেন এই যে মতিউর, বেনজির, ড্রাইভার, আমরা কি চোখ বন্ধ করে ঘুমিয়েছিলাম কিনা, মানে নাকি এরা আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিল? ঘুম পাড়াতেও তো কিছু টাকা খরচ করতে হয়েছে নিশ্চয়ই তাদের, তার মানে এদের কত টাকা, মানে অবাক লাগে না? আপনি নিজে একজন সংসদ সদস্য, কোত্থেকে কিভাবে এগুলো হয়ে গেল, আপনি অবাক হন 2 মিনিট? না, অবশ্যই বিষয়টি তো অবশ্যই দুঃখজনক এবং আমি বলবো ন্যাক্কারজনক। কারণ এরকম অবৈধ সম্পদ যিনি অর্জন করবেন তিনি তো অবশ্যই সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর এলিমেন্ট। কিন্তু একটি বিষয় আমাকে বলতে হবে যে দেখুন, আজকে তারা বিভিন্ন পদে ছিলেন, ঠিক আছে, এই পদগুলোকে ব্যবহার করেই নিশ্চয়ই তারা এই সম্পদগুলো কুক্ষিগত করেছেন। কিন্তু এই বিষয়গুলো যখন প্রকাশ্যে এসেছে তখন কিন্তু সরকার তাদের বিরুদ্ধে সেই স্টেপ নিচ্ছে। আপনি দেখছেন এনবিআর, দুদক থেকে শুরু করে প্রকাশ্যে আসার পর, হ্যাঁ প্রকাশ্যে আসার, আপনাকে তো প্রকাশ্যে আসার পরেই নিতে হবে, আপনি তো না জানলে তার ব্যবস্থা নিতে পারবেন না। সরকার জানবে না কেন? না জানবে না কেন? তাহলে তো বিশ্বের কোনো দেশে এই দুর্নীতি, তাহলে তারা ঘুম পাড়িয়ে রেখেছিল আমাদের। না এখানে আপনি যেটা বলবেন, আজকে আপনি পার্শ্ববর্তী ভারতের কথা বলেন, ভারতে কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনি দেখছেন যে সিবিআই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, বিভিন্ন স্ক্যাম সামনে আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এরকম কিন্তু সারা বিশ্বেই হবে। আজকে গণমাধ্যম তো খুব প্রশংসনীয় ভূমিকা রাখছে যে বিভিন্ন স্ক্যাম তুলে আনছে, বিভিন্ন দুর্নীতি তুলে আনছে। এটি যখন হবে তখন আপনাকে দেখতে হবে যে সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা, ঠিক আছে। আজকে 17 কোটি জনগণের দেশে আজকে সবাই কি করছে এটি তো সরকার খুঁজে খুঁজে বের করতে পারবে না। কিন্তু যখন আসবে সামনে, যখন আসবে সেই সংস্থা আছে, সেই সংস্থা তো আপনি ধরুন আজকে আপনার সম্পদের হিসাব নিচ্ছে কিনা বা আমার সম্পদের হিসাব নিচ্ছে কিনা দুদক, এটি তো আমি আপনি জানি না বা আমার আপনার কিন্তু জানার কথাও নয়। এটি কিন্তু দুদক পর্যন্ত পাবে। দুদক যখন দেখবে যে আপনার বা আমার অবৈধ সম্পদ আছে তখন কিন্তু সেটা সে প্রকাশ করবে, ঠিক আছে। এভাবেই তো সিস্টেম ওয়ার্ক করে। তবে এই যে দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজদেরকে ধরার জন্য সরকার যে একটি স্ট্রং ভূমিকা রেখেছে সেটিকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর এখানে তার আগে আমি একটু 30 সেকেন্ডে বলে যাই, আজকে তো যে আন্দোলনের কথা বললেন, আজকে 14-15 সাল বলেন, 18 সাল বলেন, এখন বলেন, ওনাদের আন্দোলন মানে তাগুন সন্ত্রাস। আমরা দেখি নাই কি করেছেন 14 সালে, 15 সালে তো তথাকথিত অবরোধ করে কি হলো, তারপর তো ওনারা হাইবারনেশনে চলে গেলেন, এমনভাবে গণধিকৃত হলেন যে 18 সালে আবার তারা ঘুম থেকে জেগে উঠলেন। সুতরাং আজকে হেফাজতের যে লাশের কথা বলে হলো সম্পূর্ণ মিথ্যাচার, একটি লাশও ওখানে পড়েনি। এটি
বারবার সরকার থেকে বলা হয়েছিল তারা নাম ঠিকানা সহ দেন, দিতে পেরেছিলেন? পারেননি। কিন্তু এইটাই তো বলছি যে তারা সবসময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে। সময় শেষ। রাজনীতির এই আলোচনা চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।